এমন একটি মেগা প্রজেক্ট যেখানে 150টিরও বেশি দেশ অংশ নিয়েছিল, যেখানে ভবিষ্যতের দুবাই এবং সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু আজ এই দেশগুলোতে এই মেগা প্রজেক্টগুলো অসম্পূর্ণ এবং স্বপ্নগুলো ভেঙে চুরমার হতে দেখা যাচ্ছে। কিছু দেশ ঋণের বোঝায় জর্জরিত, আবার কিছু প্রজেক্ট ধ্বংসস্তূপের রূপ নিয়েছে। এটি ছিল চায়নার সবচেয়ে বড় গ্লোবাল মেগা প্রজেক্ট, যাকে নাম দেওয়া হয়েছিল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। একটা সময় ছিল যখন সবাই এই প্রজেক্টকে প্রজেক্ট অফ দ্য সেঞ্চুরি বলতো, কিন্তু আজকের সময়ে একে জিওপলিটিক্যাল ডিজাস্টার বলা হচ্ছে এবং এর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেই সব গরিব দেশগুলোর যাদেরকে এর সুন্দর স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এমন কি ঘটলো যে আজ চায়নার মতো সুপার পাওয়ারের দিকে মানুষ আঙ্গুল তুলছে। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। 2013 সালে যখন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ সংক্ষেপে BRI এর ঘোষণা করেন, তখন একে শতাব্দীর সবচেয়ে বড় পরিকল্পনা বলা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল একটি সিল্ক রোড তৈরি করা, যার মাধ্যমে রেলওয়ে লাইন, হাইওয়ে এবং পোর্টের সাহায্যে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপকে যুক্ত করা সম্ভব হবে। চায়নার মিশন ছিল সেই সব গরিব দেশগুলোকে উন্নয়নের পথে নিয়ে আসা এবং চায়নাকে একটি গ্লোবাল লিডার হিসেবে তুলে ধরা। চায়নার এই ভিশন বিশ্বকে চমকে দিয়েছিল। 140টিরও বেশি দেশ এই পরিকল্পনায় আগ্রহ দেখায় এবং বেশ কিছু গরিব দেশ তো সঙ্গে সঙ্গে চায়নার কাছ থেকে ঋণ নেওয়া শুরু করে দেয়। দেখতে দেখতে চায়না এই প্রজেক্টে $1.2 ট্রিলিয়ন লাগিয়ে দেয়। কিন্তু এই টাকা চায়না সেই সব দেশগুলোকে লোনের আকারে দিয়েছিল যাদেরকে ওয়েস্টার্ন ব্যাংক বা IMF ঝুঁকিপূর্ণ মনে করে ঋণ দিতে স্বীকৃতি জানিয়েছিলেন। কিন্তু শীঘ্রই BRI এর আসল রূপ সামনে আসতে শুরু করে। এটি কেবল একটি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ছিল না, বরং চায়নার একটি জিওপলিটিক্যাল এবং ইকোনমিক এজেন্ডা ছিল। আসলে চায়নার কাছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি এতটাই বেড়ে গিয়েছিল, অর্থাৎ তাদের দেশে প্রতি বছর লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার বের হচ্ছিল, কিন্তু তাদেরকে চায়নার ভেতরে জবে অ্যাডজাস্ট করা কঠিন হয়ে পড়ছিল। তখনই চায়না এদেরকে এক্সপোর্ট করার এবং নিজেদের জিওপলিটিক্যাল পাওয়ার বাড়ানোর পরিকল্পনা করে। প্ল্যান এটি ছিল যে গরিব দেশগুলোকে BRI প্রজেক্টের জন্য ঋণ দেয়া হবে এবং সেই প্রজেক্টগুলোতে নিজেদের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি লাগিয়ে নিজেদের মানুষদের সুবিধা দেয়া হবে। BRI এর সবচেয়ে বড় সমস্যা হলো ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি, মানে ঋণের ফাঁদ কূটনীতি। অর্থাৎ চায়না গরিব দেশগুলোকে এত বেশি লোন দিয়েছে যে তারা যেন তা কখনোই ফেরত দিতে না পারে এবং এর বিনিময়ে তারা নিজেদের জমি বা গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার চায়নার হাতে তুলে দিতে বাধ্য হয়। এর সবচেয়ে বড় উদাহরণ হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার লিডারদের স্বপ্ন দেখানো হয়েছিল যে তারা যদি ভারত মহাসাগরে একটি নতুন পোর্ট তৈরি করে তবে তারা দুবাইয়ের মতো একটি রিজিওনাল ট্রেড হাব গড়ে তুলতে পারবে। শ্রীলঙ্কার সমস্যা ছিল যে তাদের কাছে কলম্বো পোর্ট আগে থেকেই ছিল, কিন্তু সেটি ছিল একটি ট্রান্সশিপমেন্ট হাব, যেখানে বড় জাহাজ থেকে কন্টেইনারগুলো ছোট শিপে ট্রান্সফার করা হতো। চায়না শ্রীলঙ্কাকে মালাক্কা প্রণালী থেকে সুয়েজ খাল পর্যন্ত ব্যস্ত শিপিং রুটে একটি নতুন গভীর সমুদ্র বন্দর বানানোর লোভ দেখায়, যার নাম হবে হ্যাম্বনটোটা পোর্ট। এখন শ্রীলঙ্কা যখন চায়নার কাছ থেকে $1.3 বিলিয়ন লোন নেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন চায়না একে একে নিজের শর্তগুলো সামনে রাখতে শুরু করে। ভাবতে পারছেন বন্ধুরা, এই পুরো জিনিসটাই একটা প্ল্যানের অংশ ছিল। শর্ত ছিল এই পোর্টটি কেবল চাইনিজ ফার্মগুলোই কনস্ট্রাক্ট করবে। লোনের ইন্টারেস্ট কম ছিল, কিন্তু লোন যদি ফেরত না দেয়া হয় তবে চায়নার কাছে ক্ষমতা ছিল সেই প্রজেক্টটি দখল করার। ফিজিবিলিটি স্টাডিতে দেখা গেছে যে আসলে এখানে পোর্টের কোনো প্রয়োজনই ছিল না এবং পরিস্থিতি এমন ছিল যে পুরো বছরে মাত্র 30 থেকে 40টি শিপ স্টপ ওভার করেছিল। পোর্ট যখন চলছিলই না, তখন লোন পরিশোধ করা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কথা এতদূর পৌঁছয় যে 2017 সালের চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কাকে 99 ইয়ার্সের জন্য এই পোর্টটি চাইনিজ কোম্পানির হাতে তুলে দিতে হয়। এখন সেই পোর্টের পুরো রেভিনিউ কেবল চায়নার কাছে যায় এবং শ্রীলঙ্কা এক অর্থে নিজেদের সার্বভৌমত্ব
প্রভুত্বের একটি অংশ হারিয়ে ফেলে। তবে এই ফাঁদে পা দেয়া শ্রীলঙ্কাই একমাত্র দেশ ছিল না। আফ্রিকার ছোট দেশ জাম্বিয়া, যা কেবল কপার এক্সপোর্টের ওপর টিকে আছে, তারাও এই ফাঁদে ফেসে গেছে। ওখানকার লিডাররা ইকোনমিকে মডার্ন বানানোর স্বপ্ন দেখেছিল এবং চাইনিজ লোনের সাহায্যে বেশ কয়েকটি প্রজেক্ট শুরুও করে দিয়েছিল। তাদের এই ন্যারেটিভ দেয়া হয়েছিল যে IMF এবং ওয়েস্টার্ন কান্ট্রিজের লোনের শর্তাবলী খুব কঠিন হয়, কিন্তু তারা চাইনিজ লোনের শর্তাবলীর নেতিবাচক দিকগুলো কখনোই খতিয়ে দেখেনি এবং সে কারণেই তারা বিপদে পড়েছে। সেই শর্তগুলো বলতো যে লোন যদি ফেরত না দেয়া হয় তবে চায়না তাদের অ্যাসেট দখল করে নেবে। 2020 সালের মধ্যে জাম্বিয়ার মোট ঋণের 43% একাই চায়নার কাছে ছিল এবং নভেম্বরে 2020-এ যখন কোভিড-19 প্যান্ডেমিকের কারণে ট্রেড এবং ট্যুরিজম শেষ হয়ে যায় এবং কপারের ডিমান্ড কমে যায়, তখন জাম্বিয়া দেউলিয়া হয়ে যায়। বন্ধুরা, জেনে অবাক হবেন যে BRI এমন কিছু আরও প্রকল্প তৈরি করেছে যা কোনো কাজেরই ছিল না। এগুলোকে হোয়াইট এলিফ্যান্ট প্রজেক্ট বলা হয়, অর্থাৎ সেই প্রজেক্টগুলো দেখতে তো বড় এবং আলিশান লাগে, কিন্তু সেগুলোর কোনো প্র্যাকটিক্যাল সুবিধা থাকে না। মন্টেনেগ্রো ইউরোপের একটি ছোট দেশ যা 2014 সালে চায়নার কাছ থেকে $1 বিলিয়ন ঋণ নিয়েছিল। এই ঋণের উদ্দেশ্য ছিল বার-বোলিয়ারে হাইওয়ে বানানো, কিন্তু এই প্রজেক্টের প্ল্যানিং এতটাই খারাপ ছিল যে পাহাড় কেটে হাইওয়ে বানানো তো শুরু হলো, কিন্তু ছোট একটি অংশ কমপ্লিট করতেই সব টাকা শেষ হয়ে গেল। এখন এখানে প্রায় 41 কিলোমিটারের একটি রোড আছে যা কোনো গন্তব্যে পৌঁছায় না। এই ছোট অংশটির পেছনে এত বেশি টাকা খরচ করা হয়েছে যে দেশের পুরো ইকোনমি ভেঙে পড়েছে। এখন মন্টেনেগ্রোর ঋণ তাদের GDP-র 80%-এরও বেশি হয়ে গেছে এবং তাদের IMF ও ইউরোপিয়ান ইউনিয়নের কাছে সাহায্য চাইতে হচ্ছে। শ্রীলঙ্কা হ্যাম্বেনটোটা পোর্টের কাছে একটি এয়ারপোর্টও বানিয়েছিল যাতে চারপাশের উন্নয়ন হতে পারে। মাটালা রাজাপাকসা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট $200 মিলিয়ন ব্যয়ে প্রস্তুত হয়েছিল এবং এই টাকাও চায়নার কাছ থেকে লোনের আকারেই নেওয়া হয়েছিল, কিন্তু না এয়ারলাইন্সগুলো এতে আগ্রহ দেখালো আর না কোনো প্যাসেঞ্জার এলো। আজ পরিস্থিতি এমন যে এই এয়ারপোর্টকে ওয়ার্ল্ডস এমটিয়েস্ট এয়ারপোর্ট অর্থাৎ বিশ্বের সবচেয়ে খালি বিমানবন্দর বলা হয়, কারণ এখানে ফ্লাইটের সংখ্যা খুবই কম। এমনকি মাঝে মাঝে এখানকার রানওয়েতে হাতি এবং বন্য পশু ঘুরে বেড়াতে দেখা যায়। সাউথ আমেরিকার ওয়েস্ট কোস্টে ইকুয়েডর নামে একটি ছোট দেশ রয়েছে এবং এটিও BRI এর খপ্পরে পড়ে গেছে। তারা নিজেদের জ্বালানি সংকট সমাধান করার জন্য চায়নার সাথে মিলে $2.6 বিলিয়ন কোকা-কোডা সিনক্লেয়ার নামের একটি বাঁধ বানায়, কিন্তু কনস্ট্রাকশনের সময় চাইনিজ কন্ট্রাক্টররা কোয়ালিটি স্ট্যান্ডার্ড ইগনোর করে। পরে সামনে আসে যে অফিসিয়ালদের ঘুষ দিয়ে কাজ চালানো হয়েছিল। বন্ধুরা, ফলাফল হিসেবে দেখা যায় আজ বাঁধের দেয়ালে 17,000-এরও বেশি ফাটল দেখা দিয়েছে। আজ এই প্রজেক্টটি যে কোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে, যা কেবল একটি ইকোনমি ডিজাস্টার নয়, বরং একটি অত্যন্ত বড় হিউম্যান এবং এনভায়রনমেন্টাল ক্রাইসিসও হয়ে উঠতে পারে। এবার এলো পাকিস্তানের পালা। সিপেক অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমি করিডর, যা পাকিস্তানের জন্য $60 বিলিয়ন একটি পরিকল্পনা ছিল। পাকিস্তান সিপেক থেকে আশা করেছিল যে বিদ্যুৎ, চাকরি এবং অগ্রগতি আসবে, কিন্তু বেশিরভাগ প্রজেক্টই বিলম্ব এবং ব্যর্থ হয়ে গেছে। পাকিস্তানের গোয়াদারের মানুষ পানি, বিদ্যুৎ এবং চাইনিজ গভর্নমেন্টের বিরুদ্ধে বেশ কিছু প্রোটেস্ট করেছে। চাকরির প্রতিশ্রুতি পূরণ হয়নি এবং পাকিস্তানের ওপর ঋণের বোঝা বাড়তেই থাকলো। এখন পরিস্থিতি এমন যে গোয়াদার পোর্ট আগে পাকিস্তানের অথরিটির কাছে ছিল, এখন তা চায়নার কাছে আছে। আর এই সব কিছু ঘটছে শুধুমাত্র চায়নার সেই লোনের ট্র্যাপের কারণে। এর রেভিনিউয়ের 91% চাইনিজরা নিয়ে যায়, যেখানে মাত্র অবশিষ্ট 9% পাকিস্তানের ভাগে আসে। BRI সবচেয়ে বড় ধাক্কা তখন খায় যখন G7-এর একমাত্র দেশ হিসেবে এতে সামিল হওয়া ইটালি এটি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। চায়না ইটালিকে সরাসরি ক্যাশ লোন দেয়নি, বরং MOU অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছিল, যাতে চাইনিজ ইনভেস্টমেন্ট এবং ট্রেড ডিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বেশিরভাগ প্রজেক্টই বাস্তবায়িত হয়নি এবং ইটালি অর্থনৈতিকভাবে খুবই কম সুবিধা পেয়েছিল। সে কারণেই ইটালি পরবর্তীতে একে একটি বিগ মিস্টেক আখ্যা দেয় এবং BRI থেকে বেরিয়ে যায়। ইটালি ছাড়াও মালয়েশিয়া, মিয়ানমার, বাংলাদেশ এবং নেপালের মতো
মতো দেশগুলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কিছু প্রজেক্ট হয়তো বাতিল করে দিয়েছে। বন্ধুরা, এই ব্যর্থতা দেখার পর আমেরিকা এবং ইউরোপও তাদের অল্টারনেটিভ ইনিশিয়েটিভ শুরু করেছে, যেমন PGII অর্থাৎ পার্টনারশিপ অফ গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইউরোপের গ্লোবাল গেটওয়ে প্রোগ্রাম। এই পরিকল্পনাগুলো ট্রান্সপারেন্ট এবং লো ইন্টারেস্ট লোনের কমিটমেন্ট দেয় যেন চায়না ডেট ট্র্যাপ থেকে বাঁচা যায়। কিন্তু এর ফলশ্রুতিতে চায়না এবং রাশিয়ার সম্পর্ক আরো মজবুত হয়েছে। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের পর নিজেকে যখন একাকী মনে করলো, তখন সে BRI এর মাধ্যমে চায়নার কাছাকাছি আসার চেষ্টা করে। এর ফলে একটি নতুন জিওপলিটিক্যাল এক্সিস তৈরি হচ্ছে, যা আমেরিকান ডমিনেন্সের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। 10 বছর এবং ট্রিলিয়ন্স অফ ডলার খরচ করার পর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে মডার্ন হিস্ট্রির সবচেয়ে বড় ফরেন পলিসি ফেইলিয়ার মনে করা হচ্ছে। এই ব্যর্থতার সবচেয়ে বড় কারণ ছিল BRI কখনোই উন্নয়নের জন্য ছিল না, বরং চায়নার নিজের স্বার্থের জন্য ছিল। চায়না নিজের এক্সট্রা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটিকে এক্সপোর্ট করতে চেয়েছিল, পাশাপাশি র ম্যাটেরিয়ালস পর্যন্ত পৌঁছানোর সুবিধা অর্জন করতে চেয়েছিল এবং নিজের জিওপলিটিক্যাল পাওয়ার বাড়াতে চেয়েছিল। পাশাপাশি চায়না যত লোন দিয়েছে তার বেশিরভাগই ছিল চাইনিজ ইউয়ানে, কারণ চায়না নিজের কারেন্সিকেও প্রমোট করতে চেয়েছিল। আজ বেল্ট অফ রোড ইনিশিয়েটিভ একটি নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। চায়না একে BRI 2.0 হিসেবে নতুন করে রিব্র্যান্ড করছে, যেখানে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, গ্রিন এনার্জি এবং সাস্টেইনেবল প্রজেক্টের উপর বেশি মনোযোগ দেয়া হচ্ছে। কিন্তু পৃথিবী এখন আগের মতো কেবল কমিটমেন্টের উপর বিশ্বাস করতে প্রস্তুত নয়। এখন দেশগুলো সে সমস্ত প্রজেক্টকেই গ্রহণ করবে যা আসল ইকোনমিক বেনিফিট দিতে পারবে, না কেবল ঋণের বোঝা বাড়াবে। প্রশ্ন হলো, BRI এর কারণে যেখানে অন্য দেশগুলোর এত ক্ষতি হয়েছে, সেখানে চায়নার কি এতে কোনো লাভ হয়েছে নাকি হয়নি? আসলে চায়না যা চেয়েছিল ঠিক তেমনটা হয়নি। চায়না চেয়েছিল দুনিয়াতে নিজের কন্ট্রোল বাড়াতে, কিন্তু উল্টো BRI এর কারণে তার উপর ডেট ট্র্যাপ ডিপ্লোমেসির লেভেল লেগে যায়। বন্ধুরা, এই BRI এর কারণে চায়নার নিজস্ব ইকোনমিও স্লো হয়ে গেছে। বিলিয়ন বিলিয়ন ডলারের লোন ফেরত নেওয়া এবং যেসব প্রজেক্ট দখল করেছে সেগুলো চালানোর লায়াবিলিটিও এখন চায়নার উপর এসে পড়েছে। অন্যদিকে চায়না BRI এর মাধ্যমে বিশ্বজুড়ে 100টিরও বেশি পোর্টে ডিরেক্ট বা ইনডিরেক্ট অংশীদারিত্ব নিয়ে নিয়েছে, যা চায়নার এক্সপোর্ট ইকোনমির জন্য বেশ লাভজনক। যদি BRI এর সম্পূর্ণ নেটওয়ার্ক কমপ্লিট হয়, তবে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত সবচেয়ে লম্বা রোড রেল সি কানেকশন হবে, যার মাধ্যমে বিশ্বের 65% পপুলেশন কভার হতে পারবে। সো বন্ধুরা, আজকের এই এপিসোড কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।